কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। তুমি আমাকে দেখে বিয়ে করনি, পছন্দ করে বিয়ে করনি, তাহলে এখন কেন এসব বলছো? আসলে বাবাই তোমাকে পছন্দ করে এনেছে। আমার আর মার এই বিয়েতে কোনো মত ছিল না। তুমি তখন না করতে পারলে না? বাবাকে কিছু বলতে না পারো, আমাকে তো বলতে পারতে। আমি অন্তত বিয়েটা ভেঙে দিতাম। বিয়ের দিন বাসরাতেই এমন একটা কথা শুনতে হবে, এটা কল্পনাও করতে পারেনি জয়িতা। আফনানের কথাগুলো নিজের কানে শুনেও কেন যেন বিশ্বাস করতে পারছে না। এ কেমন ছেলে রে বাবা! নিজের মুখে নিজের বাবাকে সত্যি বলার সৎ সাহসটুকু এই ছেলের নেই। আর এখন বিয়ের পর কিনা সে বলছে এ বিয়েতে তার বা তার মায়ের কোনো মতই ছিল না। আমার সামনে আর আসবে না, রাগে গজগজ করতে করতে বলল জয়িতা। আমার বাসা, আমার রুম, আর আমি থাকবো না। আমি এখানেই থাকবো। তোমার ইচ্ছা হলে তুমি নিচে ঘুমাও। আফনানের কথা শুনে রাগে যেন সত্যি ফেটে পড়বে জয়িতা। এমনিতেও অনেক রাগী আর জেদি মেয়ে সে। যখন যেটা সঠিক মনে করে সেটাই করে, যদিও বিয়েটা সে আটকাতে পারেনি। প্রথম যখন মেয়ে দেখতে আফনান আর তার মা বাবা এসেছিল, তখন আফনানকে দেখে বিয়েতে রাজি হতে চায়নি জয়িতা। দেবদূতের মতো সুন্দর আর স্মার্ট হওয়ার পরেও আফনানকে কেন জয়িতার পছন্দ না, এটা তার বাবা মা কিছুই বুঝতে পারছিল না। জয়িতার যুক্তিতে যেহেতু আফনানের সবই আছে, সেহেতু নিশ্চয়ই ছেলেটার চরিত্রে কোনো দোষ আছে, না হয় ওর মতন এমন অসুন্দর কালো একটা মেয়েকে বিয়ে করতে চাইবেই বা কেন। কিন্তু এত ভালো একটা ছেলেকে হাতে পেয়ে জয়িতার মা বাবা কিছুতেই ছাড়তে চাইলেন না। মেয়েকে বিয়ে দিয়েই দিলেন। আর বিয়ের রাতে জয়িতার সন্দেহের অবসান ঘটিয়ে আফনান জয়িতাকে বিয়ে করার কারণটা বলে দিল। রাগে এখন জয়িতার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। চোখে রাগ নিয়েই বলল জয়িতা, আচ্ছা আমিও ওপরেই ঘুমাবো, তুমিও ওপরেই ঘুমাবে, কিন্তু মাঝখানে থাকবে একটা কোলবালিশ, রাজি? রাজি। মুখ ভার করে বলল আফনান। অনেকদিন পর তাসফির সাথে দেখা হলো জয়িতার। তাসফি জয়িতার কলেজ ফ্রেন্ড। কি একটা গোপন কথা বলার জন্য জয়িতাকে ডেকেছিল তাসফি। বাসায় ফেরার কিছুক্ষণের মাঝেই আফনান এসে হাজির। কোথায় গিয়েছিলে? তোমাকে বলবো কেন? আমি তো তোমার কেউ নই। এই ফ্যামিলিতে আছো তাই তোমাকে বলতে হবে। আচ্ছা তাই, কিন্তু তবুও আমি বলবো না। কথাটা শুনে আগে গজগজ করতে থাকে আফনান। কি করবে কিছুই বুঝতে পারছে না। তুমি যেখানেই যাও আমার সমস্যা নেই, কিন্তু বোরকা পরে যাওনি কেন? জয়িতা বোরখা পরেই গিয়েছিল, কিন্তু এসেই খুলে ফেলায় আফনান সেটা দেখতে পায়নি। আফনান আবার বলল, মা আমাকে পাঠিয়েছেন এটা বলতে যে এরপর থেকে তুমি যেখানেই যাও বোরকা পরে যাবে। জয়িতা হঠাৎ বলে উঠল, প্রেম করার সময় তো স্মার্ট সুন্দর ওয়েস্টার্ন স্টাইলের মেয়ের সাথে প্রেম করো, কিন্তু বিয়ে করার সময় বোরখাওয়ালি মেয়ে খোঁজো কেন? জয়িতার কথা শুনে আফনানের ফর্সা গাল লাল হয়ে ওঠে। অবাক হয়ে জয়িতার দিকে তাকিয়ে থাকে সে। তারপর আমতা আমতা করে বলে, কি কি কে বললো তোমাকে? আমি তো। তুমি প্রেম করনি মাইশার সাথে? কি 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 কিন্তু তুমি কিভাবে জানলে? মাইশার কাজিন তাসফি বলেছে আমাকে। অনেকক্ষণ চুপ করে থেকে আফনান আস্তে আস্তে বলল, আমি এখনো ভালোবাসি মাইশাকে। আর অবাক হয়ে তাকিয়ে রইল জয়িতা। রাগে ক্ষোভে মনে মনে বলল, তোমরা ছেলেরা সব এক। প্রেম করার জন্য খোঁজো সুন্দরী ওয়েস্টার্ন ড্রেস আপ করা মেয়ে, আর বিয়ে করার সময় খোঁজো নম্র ভদ্র মেয়ে যে তোমাদের কথা মতো নাচবে। বোরখাওয়ালি মেয়ে বিয়ে করলে কি ওয়েস্টার্ন মেয়ের সাথে প্রেম করে যে পাপ করেছো তা ঘুচে যাবে? শোন বাবা, আমারও ওই মাইশা মেয়েটাকেই পছন্দ। কি স্মার্ট দেখেছিস? ওই কালো মেয়েটাকে তো 1 বছরের আগে কোনো মতেই বিদায় করতে পারবে না তোর বাবার কথা মতে। তুই বরং এই একটা বছর কষ্ট করে মেয়েটাকে সহ্য কর, আর কোনো রকম পাত্তা দিবি না মেয়েটাকে, তোর কাছেও আসতে দিবি না। এই 1 বছর পর তোকে আবার মাইশার সাথে বিয়ে দিয়ে দিব। কিন্তু 1 বছর তো অনেক সময়। তুই যদি তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় করতে চাস, তাহলে এই কয়দিন যেমনি পারিস মেয়েটাকে জ্বালাবি, বা কোনো একটা খুদ বের করে বাপের বাড়ি পাঠিয়ে দিবি। ঠিক আছে মা। ডাইনিং টেবিল থেকে পানি খেতে যাচ্ছিল জয়িতা, কিন্তু মাঝপথে মা আর ছেলের হিন্দি সিরিয়াল মার্কা কথাগুলো শুনে সে পুরাই থ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েকদিন পর একদিন হঠাৎ আফনানের বাবা ডেকে পাঠালেন জয়িতাকে। বাবা আসবো? হ্যাঁ মা, আসো। তোমাকে অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো। কি কথা বাবা? তুমি তো আমার ছেলে আর তার মাকে দেখছোই, তাদেরকে কি তোমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে? জয়িতা মনে মনে বলল, একটু কেন, পুরাই অস্বাভাবিক লেগেছে, কিন্তু মুখে কিছু বলল না। বাবা বললেন, আমার স্ত্রী কিন্তু আগে এমন ছিল না, কিন্তু যেদিন থেকে সে কি সব হিন্দি সিরিয়াল আর হিন্দি সিনেমা দেখতে শুরু করছে, সেদিন থেকেই তার এই অবস্থা। এমনকি সে মাঝে মাঝে বাংলা ভাষায় কথা না বলে হিন্দিতে কথা বলে, আর মনে করে এটা ইদানিংকার ফ্যাশন। আর আমার ছেলে হচ্ছে তার মা পাগল। সন্তানরা বাবা মা পাগল হতেই পারে, কিন্তু বাবা মাও তো মানুষ, তারা ভুল করতেই পারেন, আর সেই ভুল শুধরানোর দায়িত্ব তো সন্তানেরই। তুমি যেটা বোঝো আমার ছেলে তো সেটা বোঝে না। আমি পারিনি, এখন এদের দুজনের দায়িত্ব তোমাকে দিলাম। আমার ছেলে যদি অনুপম হয়, পারবে না তুমি কল্যাণ হয়ে দেখাতে? ইনশাল্লাহ বাবা, আমাকে যে পারতেই হবে। এই তুমি কোথায় গিয়েছিলে? কেন, ছাদে। ছাদে কি করতে? আফনানের এই আজব টাইপের প্রশ্ন শুনেও জয়িতা রাগলো না, বরং কোনো ভ্রুক্ষেপ না করে উল্টাপাল্টা প্রশ্ন করলো।
তোমার কি মনে হয় আমি কি করতে গিয়েছিলাম? পাশের বাড়ির রনিও এই সময় ছাদে আসে না ঘুড়ি ওড়াতে? আফনানের ইঙ্গিত বুঝতে পেরে জয়িতা হাসতে হাসতে বলল, আমি কি জানি, আমার থেকে তো মনে হচ্ছে তুমিই বেশি জানো। ওই ছেলেটা সম্পর্কে দেখছি তোমার ভালো ধারণা আছে। কি যাতা বলছো? আমার কেন ভালো ধারণা থাকবে? আফনানকে তোতলাতে দেখে জয়িতা হাসতে হাসতেই চলে গেল, আর আফনান জয়িতাকে রাগাতে না পেরে নিজের রাগে গজগজ করতে থাকলো। এই একটু দেখে যাও তো। কি দেখবো? আফনান জয়িতার কাছে এসে দেখে সে ল্যাপটপ নিয়ে কি যেন দেখছে। এই নাটকটা দেখো তো, অনেক সুন্দর, অপূর্ব আর মমর নাটক। এটা আবার কে? ও মা, এটা বাংলাদেশি নাটক? এটা দেখবো না। আর একটু দেখোই না, ভালো না লাগলে চলে যেও। এই প্রথম আফনান বাংলা নাটক দেখতে বসলো, আর এখান থেকেই তার বাংলা নাটক দেখার নেশা হয়ে গেল। এরপর থেকে আর চাইলেও তাকে হিন্দি নাটক বা সিরিয়াল দেখানো যেত না। আর এভাবে জয়িতা আফনানের মধ্যে একটু একটু করে পরিবর্তন আনতে শুরু করলো। এরপর বাংলা গল্পের বই, বাংলা গান সবকিছু আফনানের মধ্যে খুব সহজেই ঢুকে গেল। জয়িতার আর আলাদা করে কিছু করা লাগলো না। একদিন সকালে আফনান অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে পানি খাচ্ছে, এমন সময় হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। তাড়াতাড়ি বুয়াকে জায়গাটা পরিষ্কার করতে বলে অফিসে চলে গেল সে। দুপুরবেলা হঠাৎ করে বাবার ফোন আসলো। হ্যালো জয়িতা, তো হাসপাতালে, তুই একটু তাড়াতাড়ি আসবি বাবা। চমকে উঠল আফনান। হঠাৎ করে কেন যেন তার খুব ভয় হতে লাগলো। এই প্রথম কেউ অসুস্থ শোনার পর তাকে হারানোর ভয়ে মনটা বিষণ্ণতায় ভরে গেল। কিন্তু কেন এমন হচ্ছে সেটা সে বুঝতে পারলো না। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়ে দেখে জয়িতা কেবিনে শুয়ে আছে। কাছে গিয়ে আফনান তার বাবাকে বলল, বাবা, কিভাবে কি হয়েছে? আজকে সকালে ফ্লোরে ভাঙ্গা কাজ আর পানি পড়েছিল, জয়িতা স্লিপ খেয়ে পড়ে গেছে। ডাক্তার বলছে তেমন কিছু হয়নি, সামান্য মুচকে গেছে। কিন্তু তুমি আমাকে আগে জানাওনি কেন? তোর মা না করছিল, আর তাছাড়া তোর অফিসের তো কাজ, তুই যদি বিরক্ত হস। আফনান সেদিনই জয়িতাকে হাসপাতাল থেকে নিয়ে আসে। হাসপাতালে ওকে দেখে রাখার কেউ নেই, আর জয়িতা মানা করেছে দেখে ওর মা বাবাকেও কিছু জানানো হয়নি। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আফনানের। উঠে দেখে জয়িতা ঘুমের মাঝেই ব্যথায় কাতরাচ্ছে। আফনান তাকে কয়েকবার ডাকলো, জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু জয়িতা কিছুই বললো না। আফনান সেদিন সারা রাত জেগে জয়িতার পায়ে ওষুধ দিল, মালিশ করে দিল, ওকে পেইন কিলার খাওয়ালো। শেষ রাতের দিকে যখন জয়িতা একটু আরাম করে ঘুমালো, তখন আফনানও ঘুমিয়ে পড়লো। এরপরের এক সপ্তাহ আফনান জয়িতার কাছে পড়ে রইল অফিস থেকে ছুটি নিয়ে। যদিও আফনানের মা অনেকবার বলেছিল এমন একটা অলক্ষণে মেয়ের জন্য অফিসের কাজ বাদ না দিতে, কিন্তু এই প্রথম আফনান মায়ের কথার অবাধ্য হয়েছে, তবে মাকে কষ্ট দিয়ে নয়, অনেক বুঝিয়ে রাজি করিয়ে। এখন সে বুঝতে পারে মাঝে মাঝে বাবা মায়ের কথার বিপরীত দিকেও হাঁটতে হয়, কিন্তু তাদেরকে কষ্ট দিয়ে নয়, যুক্তি দিয়ে তাদেরকে রাজি করিয়ে। অবশ্য সে জয়িতার কথাও শোনেনি। অসুস্থ বলে জয়িতার খাওয়ার রুচি কমে গেছে, কিন্তু আফনান প্রতিদিন জোর করে জয়িতাকে খাইয়ে দেয়, কোনো কাজ করতে দেয় না, বিছানা থেকে নামতেও দেয় না। যদি নেমে হাঁটার প্রয়োজনই হয় তাহলে আফনানই হাত ধরে হাঁটতে সাহায্য করে, আর এর মাঝেই সারাদিন তারা মিষ্টি ঝগড়া করে। এভাবে ওদের দিনগুলো ভালোই কাটছিল। তুমি কি আসলেই মাইশাকে খুব ভালোবাসো? অনেকদিন থেকে আফনানকে গম্ভীর আর চুপচাপ দেখে আসছে জয়িতা। হঠাৎ কি মনে করে সে তাসফিকে মাইশার খবর জিজ্ঞেস করে। তারপর যখন শোনে যে মাইশার বিয়ের কথাবার্তা চলছে, তখন যেন সবকিছু তার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। তাই সেই রাতে আফনানকে ছাদে ডেকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি তো এখন আমার বন্ধুর মতোই, তোমাকে বলতে আমার দ্বিধা নেই। আমি সত্যিই মাইশাকে অনেক ভালোবাসি। আসলে প্রথম প্রেমকে কেউ সহজে ভুলতে পারে না। তাহলে আমি একটা কাজ করতে পারি। কি? আমি তোমাকে মাইশার সাথে দেখা করার ব্যবস্থা করতে পারি। সত্যি? আনন্দে চকচক করে উঠলো আফনানের চোখ। চোখের পানি সাবধানে গোপন করে জয়িতা বলল, জয়িতার মা একবার তাকে বলেছিল, মা মনে রাখিস, স্বামী হচ্ছে পোষা প্রিয় পাখির মতো, কেউ যদি তাকে কেড়ে নিতে চায় তাহলে দিবে না, এমনকি সে যদি নিজে থেকেই চলে যেতে চায় তারপরেও ছাড়বে না। দেখবি একদিন সে ঠিকই তোর হবে। কিন্তু জয়িতা আজ তার মায়ের কথা অমান্য করছে। কারণ যে চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখার জয়িতার মন সায় দিচ্ছে না। আফনান তো আর নিজের মনের বিরুদ্ধে গিয়ে জয়িতাকে ভালোবাসতে পারবে না। হ্যালো জয়িতা। অফিস থেকে বিকেলে ফোন করেছে আফনান, তার কণ্ঠে আনন্দের আভাস। কি, মাইশার সাথে দেখা হয়েছে? আরো অনেক মজার ঘটনা হয়েছে। আমি সন্ধ্যায় আমার বন্ধুর বাসা থেকে ফিরে তোমাকে সব বলবো। আচ্ছা রাখি, সাবধানে থেকো। রেখে দিল জয়িতা। কিন্তু সেদিন আফনান অনেক রাত করে ফিরলো। এসে বলল, আজকে অনেক টায়ার্ড লাগছে, আজকে বলতে পারবো না কি হয়েছে, বললেও তুমি মজা পাবে না। কালকে তো বন্ধ, কালকে বলবো। কিন্তু আফনান না বললেও জয়িতা জানে হয়তো সে মাইশার কাছেই ফিরে যাবে। এরপরের দিন খুব সকালে উঠে জয়িতা দেখে আফনান একেবারে বাচ্চা ছেলের মতো কুঁকড়ে ঘুমাচ্ছে। সযত্নে গায়ে কম্বলটা টেনে দিয়ে তার মাথার কাছে কিছুক্ষণ বসে থাকে জয়িতা। কি মায়াভরা চেহারা ছেলেটার। ঘুমের মাঝেও মনে হচ্ছে মৃদু হাসছে। তাকিয়ে থাকতে থাকতে জয়িতার চোখে পানি চলে আসলো। নিচু হয়ে কপালে চুমু দিয়ে সেখান থেকে চলে গেল সে।
সকালে উঠে জয়িতাকে না পেয়ে সারা বাড়ি খুঁজলো আফনান, কিন্তু কোথাও পেল না। আবার রুমে যখন ফিরে এসেছে তখন দেখে টেবিলের উপর একটা ছোট্ট কাগজ পড়ে আছে। কাগজে লেখা, আমাকে আর খুঁজো না, আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এতদিন হয়তো তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তোমার সাথে ক্ষণে ক্ষণে ঝগড়া করেছি, আর তোমার কাছে দুঃখ হয়ে থাকতে চাই না। মা বাবার দিকে খেয়াল রেখো, আর মাইশাকে বিয়ে করে সুখে থেকো, নিজের যত্ন নিও। চিঠিটা পড়ে আফনান বিশ্বাস করতে পারলো না যে সত্যি জয়িতা চলে গেছে। সে তো তার সেদিনের মজার ঘটনাটা জয়িতাকে বলতেই পারলো না। জয়িতা তার এক নিঃসন্তান খালার বাসায় উঠেছে। একটু বড় হওয়ার পর থেকেই মা বাবার সাথে অভিমান হলেই সেই খালার বাসায় উঠত। মা বাবা টেরও পেতেন না, আবার মান অভিমান ভেঙে গেলেই বাসায় চলে আসতো। এই খালা তাকে অনেক আদর করে, কিন্তু এইবারের পরিস্থিতি পুরাই ভিন্ন। তাই খালা যতই জানতে চান জয়িতা ততই এড়িয়ে যায়। বলে, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। তুমি কি আমাকে থাকতে দিবা না? তা দিব না কেন, তুই তো আমারই মেয়ে, তুই যত ইচ্ছা থাকবে, কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা বাঁধিয়ে আসিসনি তো? আরে না, সত্যি আমি তোমার সাথে একটু স্বাধীনভাবে থাকতে এসেছি। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ, কেন? দেখে মনে হচ্ছে না, বলে মিষ্টি করে হাসে জয়িতা। কিন্তু বাইরে যতই হাসুক, ভিতরে যে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। প্রতিদিনই সে সন্ধ্যার সময় ছাদে বসে একা একা কাঁদে। নিঃসঙ্গতা যে কি তা জয়িতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এক সপ্তাহ পর একদিন রাতে জয়িতা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। ভয় পেয়ে যায় জয়িতা। সে যতই পেছনে ঘুরতে চায়, পেছন থেকে কেউ তাকে ততই আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে। কে আপনি? এতদিন যার কাছ থেকে পালিয়ে এসেছো? আফনানের কণ্ঠ শুনে অবাক হয় জয়িতা। ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে থাকবো? ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দেয়, জানো না? কিন্তু তুমি তো মাইশাকে ভালোবাসো। আমি তো এটাই তোমাকে বলতে চেয়েছিলাম সেদিন। ওই দিন আমি মাইশার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমার আর মাইশার কথাবার্তা আচার আচরণ ভালো লাগছিল না। ওর সামনে বসে শুধু তোমার কথাই মনে পড়ছিল। ওই প্রথম আমি বুঝতে পারছিলাম তুমি আমার মধ্যে যে পরিবর্তন এনেছো, এখন তোমাকে ছাড়া আমি চলতেই পারবো না। তুমি শুধু আমার বন্ধুই না, এর চেয়েও বেশি কিছু। কিন্তু তোমার চেহারার একই অবস্থা হয়েছে, শুকিয়ে একেবারে এতটুকু হয়ে গেছো। এই এক সপ্তাহে আমি যে তোমাকে কত মিস করেছি তুমি সেটা জানো না। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে ভেবেছি তুমি এসেছো, কিন্তু তুমি আসোনি। প্রতিদিন অফিস থেকে এসে ঘুমানোর আগ পর্যন্ত প্রতি ঘন্টায় তোমার জন্য চিরকুট লিখে আমি আমার নিঃসঙ্গ সময় পার করেছি। তুমি যে আমার কাছে কত মূল্যবান এই কয়দিনে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমিও প্রতিটা মুহূর্তে তোমাকে অনেক মিস করেছি। তাহলে ফিরে চলো। কিন্তু মা তো মনে হয় এখন আমার উপর রাগ করে আছেন। মাই তো আমাকে পাঠালেন তোমাকে নিয়ে যেতে। এই কয়দিন তিনিও বুঝেছেন তুমি আমাদের সংসারের কি। তুমি ছাড়া যে আমাদের সংসার অপূর্ণ মনে হয়, এটা তিনিও উপলব্ধি করতে পেরেছেন। সত্যি? চলো যাই। মা জয়িতাকে মেনে নিয়েছেন শুনে খুশিতে তার চোখ চকচক করে উঠলো। সে বলল, আচ্ছা চলো। শোনো, তুমি কিন্তু আমাদের মাঝখানে এখন থেকে ওই ভুড়িওয়ালা গোলবালিশটা নিতে পারবে না। আর তুমি কিন্তু আমাকে প্রতিদিন সকালে তুমি চলে আসার দিনটার মতো ঘুম ভাঙাবা। কিভাবে? আমার কপালে চুমু দিয়ে। তুমি ওই দিন জেগেছিলে? হুম। দাঁড়াও, তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। আবার শুরু করলে ঝগড়াঝাটি? ঝগড়া দিয়ে শুরু, ঝগড়া দিয়ে শেষ, বলে আফনানকে জড়িয়ে ধরলো জয়িতা। আর এভাবে তাদের প্রত্যাবর্তন ঘটলো ভালোবাসার রঙিন জগতে।